তুই কি কোনোদিন ভালো হবি না? তোর জন্য আর আর কত মানুষের কাছে ছোট হব বলতে পারিস? আরে ধুর, সেই এক কথা। এবার একটু অন্য কিছু বলো। এক গান শুনে শুনে আর ভালো লাগছে না। প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। আমি তোকে আর একটা কানা করিয়েও দেব না। যদি টাকার এতই দরকার থাকে তাহলে নিজে কাজ কর, পরিশ্রম করে টাকা রোজগার করে দেখ। সেই টাকা মদ খেয়ে আর জুয়ো খেলে ওড়াতে কেমন লাগে। বেশি জ্ঞান দিও না, বেশি জ্ঞান দিও না। টাকা দেবে দাও, না দেবে না দাও, কিন্তু জ্ঞান দেবে না একদম। হ্যাঁ, তোমার এই ফালতু জ্ঞানের জন্যেই আজ আমার এই অবস্থা, সেটা ভুলে যেও না। আমি মাতাল না, আমি জুয়ারি। ভালো করে ভেবে দেখো তো তার জন্য কে দায়ী। আবার জ্ঞান দিতে চলে এসেছে। লাগবে না তোমার টাকা, আমি চললাম। জ্ঞানী গুণী মানুষ যত সব। সঞ্জয়, সঞ্জয় শোন, যাস না সঞ্জয়, সঞ্জয়। ওকে আর ডেকে লাভ নেই অখিল, ও আর আসবে না। এত বছর ধরে নিজের ভাইকে এটুকু তো চিনেছিস আশা করি। না রে পড়ি, কথাগুলো সঞ্জয় ভুল বলেনি। সত্যি তো ওর এই অবস্থার জন্য আমিই দায়ী। আমি সঞ্জয়কে গালমন্দ করি ঠিকই, কিন্তু ভেতরে ভেতরে আমি নিজেকে আজও ক্ষমা করতে পারিনি। ছাড়ো সব, যা হবার ছিল তা হয়ে গেছে। নিজেকে দোষ দিলে নিজেই কষ্ট পাবি। আচ্ছা আমি চলি আজকে। ওদিকে আবার আজকে সঞ্চারীকে নিয়ে একটু বেরোনোর কথা, দেরি হলে আবার। হ্যাঁ, আমাকেও তো অফিসে যেতে হবে, আমারও দেরি হয়ে গেছে অনেকটা। অফিসে পৌঁছাতে পৌঁছাতে সেই দেরি হয়ে গেল। ভয়ে ভয়ে নিজের কেবিনে এসে বসলাম। ঠিক তখনই অনিরুদ্ধ এসে বলল, অখিলদা, ম্যানেজার বাবু একবার তোমাকে কেবিনে ডেকেছেন। নিঘাত কপালে আজ শনি আছে। পরপর কদিন ধরেই আমার লেট হচ্ছে অফিসে আসতে। ম্যানেজার বাবু এতদিন কটমট করে তাকিয়ে কিছু বলেনি, আজ বোধহয় সব উসুল করবে। অখিলদা, হ্যাঁ তুমি যাও, আমি আসছি। হ্যাঁ এসো অখিল, বসো। স্যার আমাকে ডেকেছেন? হ্যাঁ শোনো অখিল, তুমি তো জানো আমাদের কোম্পানির অবস্থা এখন তেমন একটা ভালো নয়। পরপর বেশ কিছু বড় অর্ডার ক্যান্সেল হয়েছে। কোম্পানি এখন ফিনান্সিয়াল রিস্কে রয়েছে। হ্যাঁ জানি স্যার। হ্যাঁ, তো সেই জন্যই কিছু মার্কেটিংয়ের ছেলেকে অফ করে দেওয়া হচ্ছে। সিনিয়র মার্কেটিং এক্সিকিউটিভ হিসেবে তোমাকে এবার থেকে একটু বেশি দায়িত্ব নিতে হবে। হ্যাঁ স্যার অবশ্যই, বলুন আমাকে কি করতে হবে। আমাদের হাই প্রোফাইল ক্লায়েন্ট মিটিংগুলো এখন থেকে তুমিই হ্যান্ডেল করবে। হ্যাঁ জানি, সেসব পার্ট তুমি অনেক আগেই কমপ্লিট করে এসে তবেই চিফ মার্কেটিং এক্সিকিউটিভ হয়েছো। তোমাকে এখন আবার সেই কাজে পাঠানোটা ঠিক নয়, কিন্তু কি আর করব বলো। না না স্যার ঠিক আছে, আমি অবশ্যই যাব, আমার কোনো সমস্যা নেই। ভেরি গুড, আমি তোমার থেকে এরকমটাই এক্সপেক্ট করছিলাম। তাহলে তোমাকে আর কাল অফিসে আসতে হবে না, তুমি সোজা ক্লায়েন্ট মিটিংয়ে বেরিয়ে যেও। আমি অ্যাড্রেস ডিটেলসটা তোমাকে মেল করে দিচ্ছি, কাল সকাল সকাল বেরিয়ে পড়ো। পরদিন সকালে সোজা চলে এলাম ক্লায়েন্ট মিটিংয়ে। শহরের মাঝখানে বিশাল অফিস। ভেতরে ঢুকে রিসেপশনে গিয়ে বললাম, এক্সকিউজ মি, আমার একটা অ্যাপয়েন্টমেন্ট আছে আপনাদের এমডির সঙ্গে। আপনার নাম? অখিল বসু। ওকে, আপনি একটু ওয়েট করুন, আমি আপনাকে ইনফর্ম করছি। ওকে, থ্যাংক ইউ। কিছুক্ষণ অপেক্ষার পর ডাক এলো। মিস্টার অখিল বাসু, ইয়েস ম্যাম। যান। থ্যাংক ইউ। এমডির কেবিনে ঢুকতেই আমার সারাটা শরীর ঝনঝন করে উঠল। একটা পুরনো রাগ আবার যেন এক মুহূর্তে মাথায় ছিলিক দিয়ে উঠল। মনে হলো গিয়ে টুটি টিপে ধরি সামনের মানুষটার, তারপর যা হয় দেখা যাবে। কিন্তু পরক্ষণেই নিজেকে সামলে নিলাম। মনে হলো অন্যকে দোষ দিয়ে লাভ কি? আমার সেই পরিণতির জন্য আমার নিজের বোকামিই তো দায়ী। মানুষ চিনতে আমি নিজেই ভুল করেছিলাম।
সে দায় তো আর অন্যের ওপরে চাপিয়ে দেওয়া যায় না। বসুন মিস্টার বসু, প্লিজ হ্যাভ ইউর সিট। থ্যাংক ইউ। শুধুমাত্র চাকরিটাকে হারাবার ভয়ে আমি এর সাথে সংযত হয়ে কথা বললাম। কাজ মিটিয়ে যখন বাড়ি ফিরবো বলে রাস্তায় নেমেছি, আমার মাথার ভেতর তখন ভিড় পাকিয়েছে পুরনো সব তিক্ত স্মৃতিরা। আজ থেকে 6 বছর আগের এক বসন্তের বিকেলে আমার মৌসুমীর সাথে প্রথম দেখা হয়েছিল। বাসে করে যাচ্ছিলাম একটা দরকারি কাজ সারতে। খোলা জানলা দিয়ে বাইরের বিকেলের ঠান্ডা হাওয়া আর নানান রকম ফুলের গন্ধে ঘুমিয়ে পড়েছিলাম। বাসটা হঠাৎ ব্রেক কষতেই ঘুমটা ভেঙে গেল, আর তখনই সোজা হয়ে বসে লজ্জিত কণ্ঠে বললাম, ওফ, সরি, এক্সট্রিমলি সরি। না না, ইটস ওকে। আপনি কোথায় নামবেন? আমি তো এই সামনেই নামবো। আপনি? আমি চাপাডাঙ্গা মোড়। আচ্ছা। এরপর আরো কিছু কথাবার্তা চলল। বসন্তের মিষ্টি বাতাস দোলা দিয়ে গেল আমার মনে। ওর মনের খবর তখনও আমি জানি না। আমার স্টপেজ এসে গেছে, আমি এবার নামবো। হ্যাঁ। আপনার নামটা কি? মৌসুমি। আর তুমিটাই বেশি ভালো ছিল। চলি, পরে আবার দেখা হবে। হঠাৎ মাথায় কি চাপলো জানি না, পকেট থেকে আমার কোম্পানির দেওয়া একটা কার্ড বার করে তাকে দিয়ে বললাম, ফোন করো, সেকেন্ড নাম্বারটা আমার। সে কিছু না বলে বাস থেকে নেমে গেল। ভাবতেও পারিনি যে পরদিন সকালেই ফোনটা চলে আসবে। আননোন নাম্বারের কলটা রিসিভ করতেই ওপাশ থেকে সুমধুর কণ্ঠে সে বলল, হ্যালো, মৌসুমি বলছি। হ্যাঁ বলো। কালকে তোমার নামটা জানা হয়নি, কি নাম তোমার? অখিল বসু। আজ বিকেলে ফ্রি আছো? হ্যাঁ, তেমন কোনো কাজ নেই। কেন? দেখা করতে পারবে? হ্যাঁ, করাই যায়। কোথায় আসতে হবে? তুমি হাবড়া পার্কে আসতে পারবে বিকেল 4টেই? হ্যাঁ পারবো। ঠিক আছে, আমি অপেক্ষা করব, দেরি হয় না যেন। 1 সেকেন্ডও দেরি হবে না। রাখছি। আমাদের সম্পর্কটা এগিয়ে চলল ঝড়ের গতিতে। মৌসুমী আমার জীবনের একটা অবিচ্ছেদ্য অঙ্গ হয়ে উঠল। ওকে ছাড়া জীবনের একটা দিন যেন আমার কাছে বড় যন্ত্রণার মনে হতো। আমার ভাই সঞ্জয় তখন মন প্রাণ দিয়ে লেখাপড়া করছে চাকরির জন্য। ও বরাবরই পড়াশোনায় ভালো, প্রতিটা ক্লাসে ফার্স্ট হয়ে এসেছে। সেদিন ছিল ওর জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ দিন। সঞ্জয়ের ড্রিম জবের সেদিন ভাইবা ছিল। রিটেনে পাশ করবার পর ও এবং আমি দুজনেই ধরে নিয়েছিলাম যে চাকরিটা ওর হচ্ছেই। কিন্তু ভাইবা থেকে ফিরে সঞ্জয়ের বিমর্ষ মুখের দিকে তাকাতেই আমি বুঝলাম যে কিছু একটা গন্ডগোল আছে। আমি জিজ্ঞেস করলাম, কি রে, কি হয়েছে? তোকে এরকম দেখাচ্ছে কেন? চাকরিটা হবে না রে দাদা। হবে না মানে? ইন্টারভিউতে পাশ করিসনি? পাশ করেছি, সব পরীক্ষায় পাশ করেছি, কিন্তু শেষ পরীক্ষাটায় মনে হয় হেরে গেলাম। কোন পরীক্ষা? 4 লাখ টাকা দিতে হবে, তবে চাকরিটা ওরা আমাকে দেবে। এটা কি বলছিস তুই? টাকা না দিলে একটা যোগ্য ছেলের চাকরি হবে না? এটা তো হতে পারে না। এটাই এখন হয় রে। এখন যোগ্যতা মাপা হয় টাকার মাপকাঠিতে। যার যত বেশি টাকা সেই তত বেশি যোগ্য। আমার আর চাকরি পাওয়া হবে না রে দাদা, আমি আর পড়ব না। না, তুই পড়বি, আর তোর এ চাকরিটাও হবে। কি বলছিস তুই? এতগুলো টাকা? টাকার ব্যবস্থা হয়ে যাবে। বাবা আমাদের দুজনের নামে যে জমিটা রেখে গেছে সেটা বিক্রি করলে 1,04,000 টাকা হয়ে যাবে। না না, ওইটুকু জমি তো আমাদের সম্বল, ওটা বেচে দেব। আরে পাগল, তোর এত বড় একটা চাকরি হবে, ও জমি আবার কিনে নিতে কদিন সময় লাগবে? ঠিক আছে, দেখ তাহলে যেটা ভালো মনে করিস। সঞ্জয়, জমির পুরো টাকাটাই ওনারা চেকে পেমেন্ট করেছেন। কিন্তু আমাকে তো বলেছে কালকের মধ্যে টাকাটা জমা দিতে, না হলে চাকরিটা অন্য কাউকে দিয়ে দেবে। ঠিক আছে, এখন তো আর ব্যাংক খোলা নেই, না হলে আমি এখনই গিয়ে চেকটা ক্যাশ করিয়ে নিয়ে আসতাম। তুই কাল বেরিয়ে পড়,
আমি কাল টাকাটা তুলে নিয়ে সোজা তোর ওখানে চলে যাব। দেখিস দেরি করিস না যেন তাহলে। তুই নিশ্চিন্ত থাক, তোর এত বড় একটা স্বপ্ন পূরণ হতে চলেছে, সেটা কি আমার কাছেও কম বড় ব্যাপার। আমি ঠিক টাইমে পৌঁছে যাব। পরদিন ব্যাংক থেকে টাকাটা তুলে নিয়ে বাইকটা নিয়ে ছুটলাম কলকাতার দিকে। তাড়াতাড়ি পৌঁছাতে হবে। হঠাৎ পকেটে ফোনটা বেজে উঠল। বাইকটা দাঁড় করিয়ে ফোনটা বার করে দেখলাম মৌসুমীর ফোন। ওফ, এখন আবার মৌসুমী কেন ফোন করছে? ওকে তো সব বললাম কাল রাতে। ও তো জানে এখন আমি কতটা ব্যস্ত। হ্যালো। হ্যালো হ্যালো অখিল, অখিল, কি হয়েছে মৌসুমী? তোমার গলাটা এরকম শোনাচ্ছে কেন? অখিল, বাবার অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, হাসপাতালে অ্যাডমিট আছে। আমি কি করব কিচ্ছু বুঝতে পারছি না। এদিকে দাদাও এখন দুবাইতে, ফোনে যোগাযোগ করতে পারছি না। আমার ভীষণ অসহায় লাগছে অখিল। ডাক্তার কি বলছে? অবস্থা ভীষণ খারাপ, অপারেশন করাতে হবে, না হলে বাবা। আচ্ছা ঠিক আছে, অপারেশন করাতে হলে করাতে হবে। অখিল, ডাক্তারবাবু বলছে 4 লক্ষ টাকা জমা করতে, তবে বাবাকে ওটিতে নেবে। 4 লক্ষ টাকা? আমার বাবা টাকার অভাবে ছটপট করতে করতে মারা যাবে অখিল। চুপ করে দাঁড়িয়ে দেখা ছাড়া আমার আর কিছুই করার থাকবে না। না মৌসুমী, আমি থাকতে তা কিছুতেই হতে দেব না। আমি দেব তোমার বাবার অপারেশনের টাকা। সত্যি বলছো অখিল? সত্যি তুমি আমার বাবার অপারেশনের জন্য অতগুলো টাকা দেবে? হ্যাঁ দেব। একটা মানুষের জীবন বাঁচানো সব থেকে জরুরি। তুমি কোন হসপিটালে আছো বলো, আমি এক্ষুনি টাকা নিয়ে আসছি। টাকা আমার কাছেই আছে। ঠিক আছে, তোমাকে হসপিটালে আসতে হবে না, আমি একটু বাড়িতেই আসছি। কিছু দরকারি জিনিস নিতে হবে। আমি তোমাকে বাড়ির লোকেশনটা পাঠিয়ে দিচ্ছি, তুমি সেখানেই চলে এসো এক্ষুনি। ও, তুমি এসে গেছো? আমি তোমার জন্যই অপেক্ষা করছিলাম। টাকাটা এনেছো? হ্যাঁ এনেছি। এই যে, এর মধ্যেই পুরো টাকাটা আছে। ধন্যবাদ অখিল। আমি এখন আর বেশি কথা বলতে পারবো না, আমাকে এক্ষুনি যেতে হবে। ট্যাক্সি। কিন্তু মৌসুমী, বাকি কথা পরে হবে অখিল, এখন চলি। বাকি কথা বাকিই থেকে গেল। তারপর থেকে মৌসুমীর দেখা পাইনি আর কোনোদিন। পাইনি কোনো খবর। কতবার ফোন করেছি, ফোন সুইচ অফ। যে বাড়ির সামনে ও দাঁড়িয়েছিল সেখানে গিয়ে জেনেছি, না না, এ বাড়িতে তো মৌসুমী নামে কেউ থাকে না। সেদিন বাড়ি ফিরে সঞ্জয়ের সামনে দাঁড়াতেই আগুনের মতন জ্বলে উঠেছিল সঞ্জয়। তুই আমার সাথে এত বড় ছলনাটা করতে পারলি দাদা? আমার স্বপ্ন তুই এইভাবে শেষ করে দিলি। আমি তোকে কোনোদিনও ক্ষমা করতে পারবো না, কোনোদিনও না। আমি একটা কথাও বলতে পারিনি। আমার বলবার মতন ছিলও না কিছু। তারপর থেকে আমার ভাই বদলে গেল পুরোপুরি। পড়াশুনো ছেড়ে দিল, দিনরাত নেশাভান, জুয়ো খেলা, এইসব বদ অভ্যেস নিয়ে পড়ে থাকতে শুরু করলো। আমি কোনো রকমে চাকরিটা জোগাড় করতে পেরেছিলাম তাই রক্ষে। আপনার বোধহয় কাজের প্রেশারটা একটু বেশি পড়ছে, তাই এইরকম বিভ্রান্তি ঘটছে। না ডাক্তারবাবু, বিভ্রান্তি নয়, আমি সজ্ঞানে পরিষ্কারভাবেই সবটা দেখতে পাই। সেটা কিভাবে আমার মনের ভুল হতে পারে? দেখুন ম্যাডাম, মেডিকেল সায়েন্স আপনার এই চুক্তি মানবে না। আমি বলছি আপনি হ্যালোসিনেট করছেন, আপনি সেটাও মানতে চাইছেন না। এখন আপনি ভূত দেখছেন, সেটা আমি একজন ডাক্তার হয়ে কিভাবে মেনে নিই বলুন দেখি। আপনি এই শহরের সব থেকে বড় মনোরোগ বিশেষজ্ঞ, আমি তো আপনাকে সবটাই খুলে বললাম। এখন আপনি হাত তুলে নিলে কোথায় যাব বলুন তো? আমি কিছু মেডিসিন দিচ্ছি, এগুলো কন্টিনিউ করুন, তারপর 1 সপ্তাহ পরে আবার আসবেন। শিট, আবার লোডশেডিং। কদিন ধরে যা ভোগাচ্ছে কারেন্টটা। কে কে? ম্যাডাম, ম্যাডাম উঠুন, বেলা 10টা বাজে, অফিসে যাবেন না? সে কি, 10টা বেজে গেছে?
ম্যাডাম কি হয়েছে বলুন তো? আপনি আজকে আবারও মেঝেতে ঘুমিয়েছিলেন? ও কিছু না, এমনি। যাও তুমি ব্রেকফাস্ট রেডি করো, আমি ফ্রেশ হয়ে আসছি। হ্যাঁ হ্যাঁ, মিটিংটা আজকেই হবে। এত বড় একটা ডিল, আমি কিছুতেই ডিলে করতে চাইছি না। হ্যাঁ তুমি আজকেই অ্যারেঞ্জ করো, আর বাকি ব্যাপারটা আমি অফিসে গিয়ে দেখছি। ম্যাডাম আপনার ব্রেকফাস্ট। এটা কি দিয়েছো? কেন ম্যাডাম, আপনার জুস আর ব্রেড। শাট আপ! এটা জুস আর ব্রেড? এটা তো রক্ত আর কাঁচা মাংস। এ আপনি কি বলছেন ম্যাডাম? তা কেন হবে? ছি ছি। হ্যাঁ তাই তো। সরি সরি, আসলে আমার মাথাটা একটু। ঠিক আছে তুমি যাও। হ্যালো, হ্যাঁ শোনো, তোমাকে আমি একটা ছবি হোয়াটসঅ্যাপ করে দিচ্ছি, আর 50% পেমেন্ট আমার লোক তোমাকে ক্যাশ দিয়ে আসবে। কোথায় আসবে সেটা তুমি জানো, দেখো যেন প্রাণে না বাঁচে। নিশ্চিন্তে থাকুন ম্যাডাম, চিলের থাবা মিস হয় কিন্তু সঞ্জয়ের টার্গেট মিস হয় না। 2 দিনের মধ্যে আপনি আপডেট পেয়ে যাবেন। আমি ছবি ডকুমেন্ট করে পাঠিয়ে দিচ্ছি। পাঠান, আমি আমার লোকেদের ফরওয়ার্ড করে দিচ্ছি। ওকে। এদিন অফিসের কাজ শেষ হতে একটু দেরি হয়ে গেল। আমার বাইকটা সার্ভিসিংয়ের জন্য গ্যারেজে দিয়েছি, সেটা এখনও আনা হয়নি। তাই বাস ধরবো বলে অফিসের গেটের বাইরে দাঁড়িয়ে আছি। এমন সময় একটা ছেলে এসে বলল, দাদা দাদা দেখুন তো এনাকে চেনেন নাকি? বলেই একটা ছবি আমার দিকে এগিয়ে দিল। আমি সেটা হাতে নিয়ে দেখছি। এমন সময় আমার মাথার পেছনে সজোরে একটা আঘাত লাগলো। আহ! তারপর সব অন্ধকার। যখন চোখ খুললাম, দেখলাম একটা অচেনা জায়গায় বসে আছি। আমার হাত দুটো পেছনে চেয়ারের সঙ্গে বাঁধা, মাথা যন্ত্রণায় ফেটে যাচ্ছে। আমার সামনে এসে দাঁড়ালো আমার ভাই সঞ্জয়, আরো 2-1 লোক। আমি সঞ্জয়কে দেখে আবেগে চিৎকার করে বলে উঠলাম, সঞ্জয়, সঞ্জয় তুই এসেছিস? আমাকে বাঁচা ভাই, এরা কারা আমি জানি না। আমাকে আমাকে এখানে কেন ধরে এনেছে আমি তাও জানি না। এ কি, তোরা এ কাকে ধরে এনেছিস? গুরু, তুমি তো এনার ছবি পাঠিয়েছিলে। কই দেখি। যা সালা, ডকুমেন্ট করা ছিল, আমি আর ওপেন করে দেখিনি। যা, একে খুলে ছেড়ে দে। কি বলছো গুরু? ছেড়ে দেবো? অর্ডারটা তুলবো না? চুপ কর, যা একে ছেড়ে দিয়ে আয়। ধুর, কি যে করোনা মায়েরি, মুডটাই নষ্ট করে দিলে। সঞ্জয়, তুই আমাকে মারার সুপারি নিয়েছিলি, তুই এই কাজ করছিস এখন? এত নিচে নেমে গেছিস তুই? কে তোকে আমায় মারার সুপারি দিয়েছে? বল, কে আমায় মারতে চায়? আমি। আমি তোমাকে মারবার জন্য সুপারি দিয়েছিলাম, কিন্তু আমি জানতাম না যে ও তোমার ভাই। কিন্তু আমাকে মেরে তোমার কি লাভ হতো মৌসুমী? আমি ভয় পেয়েছিলাম, ভেবেছিলাম তুমি যদি প্রতিশোধ নিতে চাও। তাহলে এখানে কেন এলে? আসতে বাধ্য হলাম অখিল, ও আমাকে আসতে বাধ্য করলো। কে? আমি আজ তোমার কাছে ক্ষমা চাইতে এসেছি অখিল। শুধু তাই নয়, আমি তোমার 4 লক্ষ টাকা ফিরিয়ে দিতে এসেছি। না হলে ও আমাকে বাঁচতে দেবে না। তুমি এসব কি বলছো মৌসুমী? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি শুধু তোমার সাথেই না, আরও একজনের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে তার সর্বস্ব লুট করেছিলাম। সেই সব টাকা দিয়ে শুরু করি নিজের ব্যবসা। সৌরভ আমার ছলনায় ভুলে মায়ের অপারেশনের জন্য রাখা 3 লক্ষ টাকা তুলে দেয় আমার হাতে। আমি ওকে বলেছিলাম 1 সপ্তাহের মধ্যে ফিরিয়ে দেব, কিন্তু টাকা নেওয়ার পর আমি সৌরভের সঙ্গে সেটাই করেছিলাম যা তোমার সঙ্গে করেছি। কিন্তু সৌরভ সে আঘাত সহ্য করতে পারেনি, সে আত্মহত্যার পথ বেছে নেয়। কিন্তু মৃত্যুর পর থেকে শুরু হয় তার উপদ্রব। সে প্রেতাত্মা হয়ে সব সময় আমার আশেপাশে ঘোরাফেরা করে, আমাকে ভয় দেখায়। আজ রাতে একটু আগেই সে আমার কাছে এসেছিল। সর্বনাশিনী, আর কত সর্বনাশ করবি তুই? আমি আর কোনো অনিষ্ট তোকে করতে দেব না। তার আগে আমি তোকে শেষ করে দেব। না না না, আমাকে ক্ষমা করে দাও সৌরভ।
ক্ষমা আমি তোকে করতে পারি, একটাই শর্তে। যাদের ক্ষতি করেছিস তুই, তাদের প্রত্যেকের ক্ষতিপূরণ দিবি তুই। আর আমার যা ক্ষতি করেছিস তার তো আর পূরণ দিতে পারবি না। তবে আমার টাকাটা তুই অখিলকে দিয়ে বলবি ও যেন আমার মায়ের অপারেশনটা করিয়ে দেয়, তাহলে আমার মাটা বেঁচে যাবে। আমি ছাড়া আমার মায়ের আর কেউ নেই। বল, পারবি? পারবো সৌরভ, আমি এক্ষুনি যাচ্ছি। তাই চলে এলাম প্রায়শ্চিত্ত করবার জন্য। এই ব্যাগে তোমার 4 লাখ টাকা আছে, আর সৌরভের মায়ের অপারেশনের জন্য 3 লাখ টাকা। তুমি দয়া করে দায়িত্ব নিয়ে সৌরভের মায়ের অপারেশনটা করিও, তাহলে সৌরভের আত্মা শান্তি পাবে আর আমাকেও মুক্তি দেবে। যদি পারো আমাকে ক্ষমা করে দিও। না না স্যার, একদম চিন্তা করবেন না, আপনার অর্ডার ঠিক সময় ডেলিভারি হয়ে যাবে। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ। কি স্যার, আসতে পারি? আরে আয় আয়, বস। তা ব্যবসা কেমন চলছে? ভালোই, চাপ রয়েছে খুব। ঘুষ দিয়ে চাকরি নিতে হয়নি ভাইয়ের, টাকাটা পেয়ে ওকে একটা ভালো ব্যবসার পরামর্শ দিয়েছি, আর ও তাতে রাজি হয়ে এখন ভালোই আছে। ভাইয়ের সাথে আমার সম্পর্কের তিক্ততা শেষ হয়েছে, এই আমার পরম প্রাপ্তি। ওদিকে সৌরভের মা অপারেশনের পরে এখন ভালোই আছেন। ভালো থাকুক সবাই, ভালো থেকো তোমরাও।